এশিয়া কাপে আজ বাংলাদেশের বাঁচা মরার লড়াই। সমীকরণের মার প্যাচ নয়, টাইগারদের লক্ষ্য বড় জয় জানালেন মুশতাক আহমেদ। সাম্প্রতিক ফর্মে আত্মবিশ্বাসী আফগানিস্তান। অবশেষে অটো চয়েস থেকে সরে আসছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। আফগান ম্যাচের হৃদয়ের জায়গা নেবেন সাইফ, শরীফুলের পরিবর্তে আসছেন তাসকিন, রিশাদ নাসুমকে নিয়ে দ্বিধা। বিসিবি নির্বাচনে অংশ নিতে ঢাকা বিভাগ থেকে কাউন্সিলরশিপ নিলেন বুলবুল। ক্রিকেটের উন্নয়নে থাকতে চান বোর্ডে। যশোরে কাজী নামের অন্তর্ভুক্তি নিয়ে ক্ষোভ স্থানীয়দের। এবং রাতে শুরু চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বের লড়াই। প্রথম ম্যাচে আর্সেনালের প্রতিপক্ষ বিলবাও, রিয়াল মাদ্রিদ খেলবে অলিম্পিক মার্শেইয়ের বিপক্ষে। ফিরছেন বেলিংহাম। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। এশিয়া কাপে আজ বাংলাদেশের ডু অর ডাই ম্যাচ। সুপার ফোরের স্বপ্ন বাঁচিয়ে রাখতে আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। তবে এই ম্যাচে জিতলেও সমীকরণের নানা মার প্যাচ থাকবে লিটনদের সামনে। এদিকে টি-20 ফরম্যাটে শক্তিমত্তা আর সাম্প্রতিক পারফরমেন্সে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে আফগানরা। আবুধাবিতে ম্যাচটি শুরু হবে আজ রাত 8:30টায়। সংযুক্ত আরব আমিরাত থেকে সাব্বির মিথুনের ম্যাচ প্রিভিউ। শিরোপা জেতার লক্ষ্য নিয়ে আসা, এরপর সমীকরণের মারপ্যাচ, শূন্য হাতে ফেরা। টাইগারদের এমন গল্প বহু পুরনো, এবার ঘটতে পারে সে গল্পেরই পুনরাবৃত্তি। বাড়ির টিকিট নাকি দুবাই, সেটা ঠিক করার পরীক্ষা বাংলাদেশের সামনে। হতে পারে এটাই এবারের এশিয়া কাপের শেষ ট্রেনিং সেশন। আফগানিস্তানের বিপক্ষে সেরা ক্রিকেট খেললেও অপেক্ষা করতে হবে 18 সেপ্টেম্বর পর্যন্ত। তাকিয়ে থাকতে হবে গ্রুপের শেষ ম্যাচের দিকে। মুশতাক আহমেদ তাই বললেন, আপাতত বিশ্বাস রাখতে। হ্যাঁ, আমরা এখনো বিশ্বাস করি আমরা সুপার ফোরে যেতে পারি। দলের মধ্যে বিশ্বাস থাকাটা গুরুত্বপূর্ণ। খেলোয়াড়, ম্যানেজমেন্ট সবার মধ্যে এই বিশ্বাস রয়েছে। তবে আমার মনে হয় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটা ব্যাটিং বিভাগের জন্য বড় চ্যালেঞ্জ। অথচ আফগানিস্তান এখন ক্রিকেটের জায়ান্ট কিলার। সংক্ষিপ্ত ফরম্যাটের ইভেন্টে ফেভারিটও বলা যায়। দলটার কোচ কিছুটা সমীহ করে জানালেন, প্রতিদ্বন্দ্বিতা হতে পারে, তবে ম্যাচটা জিতবে তারাই। গত কয়েক বছর ধরে দুই দলের মধ্যে অনেকগুলো ম্যাচ হয়েছে। ম্যাচগুলো সবসময় ভালোই হয়েছে। আমরা আবারও একটি ভালো ম্যাচের দিকে তাকিয়ে আছি। চাইবো যেন আমরা এই ম্যাচটা জিততে পারি। দুই দলের এমন পার্থক্যের কারণ কি? কোচিং স্টাফ দায় দিলেন অভিজ্ঞতার অভাবকে, তবে বিশ্বাস রাখেন এই দলটাই এখনো সামর্থ্য রাখে ভালো কিছু করার। ধারাবাহিকভাবেই আফগানিস্তান আইসিসি কিংবা এসিসির টুর্নামেন্টে ভালো করছে, কিন্তু বাংলাদেশ পারছে না। আমার কাছে এর সবচেয়ে বড় কারণ বলে মনে হয়, তারা বাংলাদেশের চেয়ে অনেক বেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে। এটা গুরুত্বপূর্ণ। আপনি যখন প্রচুর প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে অংশ নেবেন, তখন অভিজ্ঞতা অর্জন করবেন, যা মোটেও টাকা দিয়ে কেনা যায় না। আফগানিস্তানের সঙ্গে শেষ 5 দেখায় 3টাতেই হেরেছে বাংলাদেশ। তার চেয়ে বড় ব্যাপার, এখনো ঘরের বাইরে রশিদ খানদের এই ফরম্যাটে হারাতে ব্যর্থ লাল সবুজ। বাংলাদেশ দলের সামনে এখন রেকর্ড ভাঙার বিকল্প নেই, এবং রেকর্ড ভাঙার পরেও হয়তো শান্তিতে থাকতে পারবে না। আফগানিস্তানকে হারালেও তাকিয়ে থাকতে হবে আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচের দিকে। অর্থাৎ এই ম্যাচের ওপরে চাপ তো আছেই, সেই সাথে চাপ বাড়াবে বাংলাদেশ দলের সব শেষ ম্যাচের পারফরমেন্স। সব মিলিয়ে বাংলাদেশ দলের জন্য এশিয়া কাপে সুপার ফোরে ওঠাটা এখন অনেকটাই কঠিন। সংযুক্ত আরব আমিরাত থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের একাদশে আসতে যাচ্ছে বড় সড় পরিবর্তন। এশিয়া কাপে অভিষেক হতে যাচ্ছে সাইফ হাসানের। বাজে ফর্মের কারণে বাদ পড়ছেন তাওহিদ হৃদয়। এক ম্যাচ পর আবারও ফিরছেন তাসকিন আহমেদ। এছাড়া বাদ পড়তে পারেন রিশাদ হোসেনও। আবুধাবি থেকে বাংলাদেশের একাদশ নিয়ে আরও জানাচ্ছেন সাব্বির মিথুন। আফগানিস্তানের বিপক্ষে যে ডু অর ডাই ম্যাচ, সেই ম্যাচে বাংলাদেশ দলে অন্তত 2টি, সর্বোচ্চ 3টি পরিবর্তনও দেখা যেতে পারে একাদশে। যে পরিবর্তনের মধ্যে সাইফ হাসান এবং তাসকিন আহমেদ নিঃসন্দেহে একাদশে খেলতে যাচ্ছেন। তবে তৃতীয় যে পরিবর্তনটা নিশ্চিত নয়, সেটা হচ্ছে রিশাদ হোসেন। রিশাদ হোসেনের সাম্প্রতিক ফর্ম নিয়ে টিম ম্যানেজমেন্ট কিছুটা দুশ্চিন্তায় থাকলেও এই
প্লেয়ারকে আফগানিস্তানের বিপক্ষে ড্রপ করবে কিনা সেটা একটা বড় প্রশ্ন হতে পারে। নাসুম আহমেদের মতন ফিঙ্গার স্পিনারকে ট্রাই করা যেতে পারে, তবে আফগানিস্তান দল ফিঙ্গার স্পিনারদের বিপক্ষে যেভাবে সাবলীল, সেক্ষেত্রে নাসুম আহমেদ কতটুকু পার্থক্য ক্রিয়েট করতে পারবে সেটাও একটা বড় প্রশ্ন। তবে রিশাদ সাম্প্রতিক সময়ে যেভাবে বোলিং করছে তাতে একাদশে তাকে দলের সাথে রাখাটা খুব একটা ফায়দা দিচ্ছে না বাংলাদেশ দলকে। সেক্ষেত্রে এই বোলারকে হয়তো ড্রপই করতে যাচ্ছে বাংলাদেশ, তবে এই ধরনের ম্যাচে বাংলাদেশের সিদ্ধান্ত নেবে কিনা সেটা টের পাওয়া যাবে। এদিকে সাইফ হাসানের কথা যদি বলি, সাইফ হাসান একাদশে একটা জায়গা ডিজার্ভ করেন। নেদারল্যান্ড সিরিজে যখন সে সুযোগটা পেয়েছেন বেশ ভালো আউটকাম দিয়েছেন, তবে এখানে তাওহিদ হৃদয়ের নামের ভারে তিনি যেমনটা চাপা পড়ে গিয়েছিলেন, আড়ালে ছিলেন, সেখান থেকে হয়তো উত্তরণ পেতে যাচ্ছেন। এই ম্যাচে যখন বাংলাদেশ দলের সামনে আর কোনো পথ খোলা নেই, তখন সাইফ হাসানকে বাজিয়ে দেখতে পারে টিম ম্যানেজমেন্ট, এবং সাইফ হাসান আজকে নেটে শুরু থেকে ব্যাটিং করার সুযোগ পেয়েছেন। টিম ম্যানেজমেন্টও তাকে নিয়ে কৌশল এঁটেছেন, অর্থাৎ সাইফের উপরে যে ভরসা, সেই ভরসা কিন্তু দেখা যেতে পারে এই আফগানিস্তানের বিপক্ষে ডু অর ডাই ম্যাচে। অন্যদিকে তাসকিন আহমেদকে বিশ্রাম দেওয়া হয়েছিল দ্বিতীয় ম্যাচে, সেই তাসকিন আহমেদকে ফেরানো হতে পারে আবারও তৃতীয় ম্যাচে। শরীফুল ইসলামকে সেক্ষেত্রে বেঞ্চে বসতে হবে এবং শরীফুলকে জায়গা ছেড়ে দিতে হবে তাসকিন আহমেদের জন্য। তাসকিন আহমেদের আফগানিস্তানের বিপক্ষে যে রেকর্ড, সেটাও কিন্তু আসলে কাজে লাগবে এবং দলও তার কাছ থেকে একটা বাড়তি কিছু পেতে চাবে এই ধরনের ম্যাচে, যখন আসলে বাংলাদেশ দল একদম খাদের কিনারে ঠেকে গেছে এবং আফগানিস্তান দলের পেসারদের বিপক্ষে যে অ্যাডজাস্টমেন্ট করার যেটা একটা যে পরীক্ষা দেখা যায়, সেটাও কিন্তু আসলে বাংলাদেশ দল চাইবে তাদের পেসার একটা ভালো শুরু এনে দিতে পারে কিনা। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত আসলে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ কয়টা পরিবর্তন আনে। তবে এ ধরনের ম্যাচে যখন আপনি খুব বেশি পরিবর্তন আনবেন, সেটা হয়তো শেষ পর্যন্ত বুমেরাংও ঘটতে পারে টিম বাংলাদেশের জন্য। সংযুক্ত আরব আমিরাত থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। এই মুহূর্তে আবুধাবিতে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। বাংলাদেশ দলের আরও খবর জানবো, সরাসরি যোগ দিচ্ছে তার সঙ্গে। সাব্বির, বাংলাদেশের জন্য এশিয়া কাপের মিশন শেষ হতে পারে, অথবা বাংলাদেশের এশিয়া কাপের যে স্বপ্ন, সেই স্বপ্ন হয়তো আরও 2 দিনের জন্য বাড়তে পারে। 2 দিনের জন্য বাড়তে পারে বললাম এজন্য, যদি বাংলাদেশ আফগানিস্তানকে হারিয়েও দেয়, সেক্ষেত্রে 18 তারিখে যে ম্যাচ, সেই ম্যাচের অপেক্ষা করতে হবে। বাংলাদেশ দলের সঙ্গে আমি কথা বলেছি, তারাও 18 তারিখ পর্যন্ত এই আবুধাবিতেই থাকবে। আবুধাবিতে থেকে তারা শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচটা দেখবে। সেখানে যদি তাদের ফলাফল পক্ষে আসে, তবেই তারা আসলে দুবাই যাওয়ার সিদ্ধান্ত নেবে, অথবা দেশের বিমানে চড়তে হবে, এবং তাহলে আসলে এশিয়া কাপের বাংলাদেশের যে মিশন, সেই মিশনটা আসলে শেষ হতে যাচ্ছে। তবে বাংলাদেশকে আজকে আফগানিস্তানকে হারাতে হবে, এটাই প্রথম এবং পূর্ব শর্ত, যেটা আসলে করতে হলে বাংলাদেশকে রেকর্ড ভাঙতে হবে। যেমনটা কিছুক্ষণ আগে ম্যাচ রিপোর্টে বলছিলাম, বাংলাদেশ দল এখনও নিজেদের ঘরের মাঠের বাইরে আফগানিস্তানকে এই ফরম্যাটে হারানোর কোনো সুখস্মৃতি নেই, এবং তার পাশাপাশি যখন এই জায়েদ ক্রিকেট স্টেডিয়াম আফগানিস্তানের একটা হোম ভেন্যু হিসেবে ব্যবহৃত হয়েছে লম্বা সময়, আফগানিস্তান এই মাঠের কন্ডিশনের সঙ্গে বেশ ভালোভাবে পরিচিত। তার পাশাপাশি তারা একটা 6 দিনের বিরতি পেয়েছে প্রথম ম্যাচের পরে। সব কিছু মিলিয়ে রশিদ খানদের পক্ষেই সব পরিসংখ্যান, সকল কিছু তাদের পক্ষে। তারা প্রথম ম্যাচে দারুণ ক্রিকেট খেলেছে, যেটা বাংলাদেশ খেলতে পারেনি। এবং অন্যদিকে বাংলাদেশ, যারা আসলে এই মোমেন্টে খাদের কিনারায় পৌঁছে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে, তাদের এই হারটা মানসিকভাবে খুব পিছিয়ে দিয়েছে। তার পাশাপাশি যখন আপনার অন্য দলের দিকে সমীকরণের জন্য তাকিয়ে থাকতে হবে, তখন আসলে ক্রিকেটাররা যে সর্বোচ্চটা দিতে পারবে না, সেটা বলাই বাহুল্য। এখন দেখার বিষয়, তবুও সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশ দল কোনো চমক দেখাতে পারে কিনা। তার পাশাপাশি এই এশিয়া কাপে বাংলাদেশের যে মিশনটা রয়েছে, অর্থাৎ ট্রফি জয়ের মিশন, সেই ট্রফি জয়ের মিশন বাস্তব করতে হলে বাংলাদেশ দলকে আজকে ভালো ক্রিকেট খেলার বিকল্প নেই। তেমনটাই আসলে গতকালকে তাদের যে স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ বলেছিলেন যে তাদেরকে বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস ছাড়া আসলে ক্রিকেটে কিছুই সম্ভব নয়। বাংলাদেশ দলও বিশ্বাস রাখতে চায় দর্শকরাও। তবে বাংলাদেশ দলের যে পারফরমেন্স এবং আফগানিস্তানের যে বর্তমান অবস্থা, যারা কিনা উঠতি ক্রিকেট জায়ান্ট বলা চলে, ভালো ক্রিকেটটা খেলছে, শর্ট টার্ম ফরম্যাটে তারা আরও বেশি শক্তিশালী, সেই দলের বিপক্ষে তারা আসলে কতটুকু করতে পারবে, সেটাই এখন দেখার বিষয়। তবে যদি তারা করতে পারে, তাহলে বাংলাদেশের জন্য আরও একটা হতাশার এবং দুর্ভাগ্যের এশিয়া কাপ মিশন শেষ হতে যাচ্ছে শুধুমাত্র এই আবুধাবি থেকেই। আমার কাছে সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশ ক্রিকেট দলের নিয়ে এই ছিল সব শেষ। অবশ্যই বাংলাদেশ দলের উপর আসলে এই ম্যাচের আগে বিশাল একটা প্রেশার রয়েছে। তবে কোচ যেমনটা বলেছেন, সাব্বিরও জানানোর চেষ্টা করছিলেন যে মাইন্ডসেটটা ক্লিয়ার থাকতে হবে। সংযুক্ত আরব আমিরাত থেকে যুক্ত হয়েছিলেন সাব্বির মিথুন। ক্রিকেটের আরও খবর, বিসিবি নির্বাচনে অংশ নেয়ার প্রথম ধাপ সম্পন্ন করলেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ঢাকা বিভাগ থেকে কাউন্সিলরশিপ গ্রহণ করেছেন তিনি। এই বিভাগের ক্রিকেট উন্নয়নে সর্বোচ্চ কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে বিসিবি নির্বাচনের উত্তাপ। ক্রিকেট সংগঠক কিংবা ক্রীড়া সংশ্লিষ্টদের মধ্যে চলছে কথার লড়াই। এদিন বিসিবি নির্বাচনে অংশ নেয়ার প্রথম ধাপ সম্পন্ন করলেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও। মোহাম্মদ আশরাফুলের পরিবর্তে ঢাকা বিভাগের অ্যাডহক কমিটির সদস্যপদ পেয়েছেন বুলবুল। কমিটির সদস্যদের নিয়ে এদিন করেছেন প্রথম বৈঠক, নিয়েছেন বিসিবি নির্বাচনের কাউন্সিলরশিপও। তিনি ছাড়াও এই কমিটিতে আছেন খন্দকার জামিল, নিয়ামুর রশিদ, রাহুলও। সম্মানিত যারা মেম্বার ছিলেন তারা সকলে আমাকে এই দায়িত্বটা দিয়েছে সকলে মিলে, এবং পরবর্তীতে কমিশনার মহোদয় সেটাকে এগ্রি করেছে। আর এখানে আমার কাছে মনে হচ্ছে যে আমি যদিও পুরানো ঢাকার ছেলে এবং ইনডাইরেক্টলি একটা দায়িত্ব চলে আসলো। সো অফকোর্স কাউন্সিলের একটা জায়গা, দায়িত্ব আরেকটা জায়গা, তারপরে ক্রিকেট বোর্ড। সো চেষ্টা করব দায়িত্বটা পালন করতে। 3 সপ্তাহেরও কম সময় বাকি বিসিবি নির্বাচনের। 4 অক্টোবর হবে পরিচালনা পর্ষদের ইলেকশন। এ নিয়ে নানা কানাঘুষা দেশের ক্রিকেটে। নির্বাচন না করতে বুলবুল পেয়েছেন হুমকিও। এর বাইরেও শোনা যাচ্ছে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা। এসব কিছুটা চিন্তায় ফেললেও সভাপতির বিশ্বাস, যোগ্যরাই আসবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বে। একটা পথে চলছি যে পথটা যেন একটা সফল এবং একটা রাইট পার্সনটা যেন এই ইলেকশনের মাধ্যমে ক্রিকেট থেকে সার্ভ করতে আসতে পারে। বেশ কিছু ঘটনা ঘটে যাচ্ছে যেগুলো অনাকাঙ্ক্ষিত, সেই ব্যাপারটা আমরা সরকারের প্রশাসনের সাথে কথা বলে আমরা চেষ্টা করছি ওটা কীভাবে ম্যানেজ করা যায়। নির্বাচন তো একটা অল্প সময়ের জন্য, আর ক্রিকেট খেলাটা বাংলাদেশের, যারা ক্রিকেট খেলবে ভবিষ্যতে তারা দেখছে কী করছি আমরা, যারা এখন খেলছি তারা দেখছে কী করছি আমরা। তা আমাদের কাজের উপরে আমাদেরকে এক্সাম্পলটা যদি সেট করতে না পারি তাহলে আমরা কি উত্তর দেবো নেক্সট জেনারেশনকে। ক্রিকেট পাড়ায় ওপেন সিক্রেট, বিসিবি নির্বাচন ভাগ হয়ে গেছে 2 ভাগে। বিএনপি ও বর্তমান সরকারের হস্তক্ষেপ, এমন কথাও শোনা যাচ্ছে। তবে এ প্রসঙ্গ উড়িয়ে দিলেন সভাপতি বুলবুল। আমি কোনো গ্রুপ দেখতে পাচ্ছি না। যারা ইলেকশনে আসবে সবাই একসাথে ইলেকশন করবে, উৎসব হবে একটা, আমি ব্যাপারটার মধ্যে দেখছি আর। এদিকে ঢাকা বিভাগ থেকে পাওয়া কাউন্সিলরশিপের সর্বোচ্চ সম্মান করতে চান বুলবুল। শুধু বিসিবিতে যাওয়াই নন, ঢাকার অন্য খেলাতেও নজর দিতে চান বুলবুল। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিসিবি পরিচালক কাজী ইনাম আহমেদকে যশোর জেলা ক্রীড়া সংস্থার সদস্য করায় ক্ষুব্ধ স্থানীয় ক্রীড়া সংগঠকরা। তাদের অভিযোগ, একটি পক্ষ ফ্যাসিস্ট পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে। এদিকে বিষয়টি ক্রীড়া পরিষদকে অবহিত করার কথা জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক। যশোর থেকে আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর দেশের সব বিভাগীয়, জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি ভেঙে অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। এই ঘোষণার প্রায় 6 মাস পরে গেল 22 জানুয়ারি জেলা প্রশাসককে আহ্বায়ক করে 7 সদস্য বিশিষ্ট যশোর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন করে এনএসসি। জাতীয় ক্রীড়া পরিষদ গেল 1 সেপ্টেম্বর SM আবদুল্লাহ আল মামুন ও মোহাম্মদ বুরহানুদ্দিনকে নতুন করে জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে অন্তর্ভুক্ত করে। এর ফলে কমিটির সদস্য সংখ্যা বেড়ে হয় 9 জন। সবশেষ 11 সেপ্টেম্বর জেলা ক্রীড়া সংস্থার সদস্য নিবাস হালদারের পরিবর্তে নতুন করে কাজী ইনাম আহমেদের নাম অন্তর্ভুক্ত করা হয়, যা কোনোভাবেই মানতে পারছেন না যশোরের ক্রীড়া সংগঠকরা। তাদের অভিযোগ, আসন্ন ক্রিকেট বোর্ডের নির্বাচনকে সামনে রেখেই এই মেরুকরণ, যা ফ্যাসিস্ট পুনর্বাসনের অংশ হিসেবেও দেখছেন অনেকে। ভোট হওয়ার পূর্ব মুহূর্তে উনি এই কাউন্সিলর হওয়ার জন্যই ব্যতিব্যস্ত হয়ে যায়। ব্যতিব্যস্ত হওয়ার কারণেই উনি এইখানে কাউন্সিলর হওয়ার জন্য আসেন, উঠে পড়ে লেগে যান, কাউন্সিলরও হন, বিভিন্ন মাধ্যম দিয়ে, বিভিন্ন সুপারিশের মাধ্যম দিয়ে উনি হন। ফ্যাসিস্ট মুক্ত হওয়ার জন্য যে পরিবেশ তৈরি হয়েছে সেটাকে আবারও সেখানে পুনর্বাসনের জন্যই মনে হচ্ছে ব্যবস্থা করা হচ্ছে। যে ক্রীড়া সংস্থায় উনি অ্যাডহক কমিটির মেম্বার হয়ে কী উপকার করবে তা তো আমরা জানি না, কারণ উনি যে 10 বছর ক্ষমতায় ছিলেন তাতে যশোর ক্রীড়া সংস্থা কিংবা যশোর ক্রিকেটের কোনো অবদানই উনি রাখতে পারেননি। যশোর ক্রীড়া সংস্থার গ্যালারি ভেঙে ফেলা সহ যশোর আজকে ক্রীড়া ক্ষেত্রে যে অবস্থা তৈরি হয়েছে তার সিংহভাগ দায়ী হচ্ছে তারা, আর তাদেরকেই এখন পুনর্বাসনের চেষ্টা করাচ্ছে। কারা করছে, কিভাবে করছে আমরা জানি না। এদিকে নতুন সদস্য অন্তর্ভুক্তির বিষয়ে কিছুই জানেন না জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক। তবে বিষয়টি ক্রীড়া পরিষদকে অবহিত করার কথা জানিয়েছেন তিনি। স্থানীয়ভাবে ক্রীড়ার সাথে সম্পৃক্ত যারা যেসব ব্যক্তি, তাদের সাথে পরামর্শ করা হয়নি, কিংবা জেলা প্রশাসক বা জেলা প্রশাসনের কারো সম্পৃক্ততা না থেকে এই কমিটির গঠন করা হয়েছে। এই ব্যাপারে স্থানীয়র মধ্যে অনেক সমালোচনা আছে,
আমরা পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে সরকারকে অবহিত করব। কাজী ইনাম আহমেদ যশোর ৩ আসনের সাবেক এমপি, আওয়ামী লীগ নেতা কাজী নাবিল আহমেদের ভাই। গত সরকারের আমলেও তিনি জেলা ক্রীড়া সংস্থার সদস্য ছিলেন। ইতোমধ্যে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কাজী ইনামের বিরুদ্ধে মামলাও করেছে দুদক। সময় সংবাদ, যশোর। শুরু হচ্ছে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বের লড়াই। আর্সেনাল ও অ্যাথলেটিক বিলবাওয়ের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে নতুন মৌসুমের আনুষ্ঠানিকতা। ইনজুরির কারণে গুরুত্বপূর্ণ এই ম্যাচে সাকা, ওডেগার্ড এবং হাভার্টসদের ছাড়াই বিলবাওয়ের চ্যালেঞ্জ নিতে হবে মিকেল আর্তেতা বাহিনীকে। এদিকে এক দশক পর চ্যাম্পিয়ন্স লিগে ফেরা বিলবাও আর্সেনালকে হারিয়ে শুরুটা স্মরণীয় করে রাখতে চায়। ম্যাচ শুরু হবে আজ রাত 11:15টায়। এমিরেটস কাপের ফাইনালের পর আবারও মুখোমুখি হতে যাচ্ছে অ্যাথলেটিকো বিলবাও ও আর্সেনাল। আন্তর্জাতিক বিরতির পর এই ম্যাচ দিয়েই শুরু হচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমের গ্রুপ পর্বের লড়াই। গেল মৌসুমে কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল আর্সেনাল, কিন্তু পিএসজির কাছে হেরে ফাইনালের স্বপ্ন ভেস্তে যায় গানার্সের। এবার ইউসিএলে শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে নতুন মৌসুম শুরু করছে মিকেল আর্তেতার দল। প্রিমিয়ার লিগে উড়ন্ত সূচনা পেয়েছে আর্সেনাল। প্রথম ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে জয়যাত্রা শুরু করে গানার্স। এরপর লিডসের বিপক্ষে বড় ব্যবধানে জয় পেলেও লিভারপুলের বিপক্ষে হোঁচট খায় মিকেল আর্তেতা বাহিনী। শেষ ম্যাচে নটিংহ্যাম ফরেস্টকে হারিয়ে ইপিএল টেবিলের 2-এ উঠে আসে আর্সেনাল। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাচ্ছেন না মিকেল আর্তেতা। ইনজুরির কারণে বুকায়ো সাকা, গ্যাব্রিয়েল জেসুস, কাই হাভার্টস, অধিনায়ক মার্টিন ওডেগার্ডদের ছাড়াই পরিকল্পনা সাজাতে হবে আর্সেনাল কোচকে। আক্রমণে গুরুত্বপূর্ণ ফুটবলার না থাকায় কিছুটা চাপে থাকবে গানার্স, যদিও মধ্য মাঠে ডেকলান রাইসেই ভরসা আর্তেতার। গুরুত্বপূর্ণ প্লেয়ার সাইডলাইনে থাকায় আক্রমণ ভাগে ননি মাদুকে, ভিক্টর ইউকেরেস ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লিকে নিয়ে পরিকল্পনা সাজাচ্ছেন আর্তেতা। ইউরোপীয় ফুটবলের আরও খবর। রাতে মাঠে নামবে চ্যাম্পিয়ন্স লিগের রাজা রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ অলিম্পিক মার্সেই। আজ জয় পেলে ইউসিএল ইতিহাসের প্রথম ক্লাব হিসেবে 200 জয়ের মাইলফলক স্পর্শ করবে রিয়াল। আরেক ম্যাচে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের প্রতিপক্ষ ইউভেন্টাস। জয় দিয়ে আসর শুরুর প্রত্যয় ইতালিয়ানদের। দুটো ম্যাচই শুরু হবে রাত 1টায়। আজ শুরু হচ্ছে শাভি আলোনসোর আসল লড়াই। মাদ্রিদের জার্সিতে তিনি কমৌসুম থাকতে পারবেন এখানে, সেটাই বোঝা যাবে আজ। সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে রিয়াল মাদ্রিদ রাতে আতিথ্য দেবে অলিম্পিক মার্সেইকে। ইউসিএল-এ রিয়ালের ফর্ম নিয়ে কখনোই ভাবতে হয়নি সমর্থকদের। আসরের সবচেয়ে সফল ক্লাব তো আর এমনি এমনি হয়ে যায়নি। মূল লড়াইয়ে নামার আগে লা লিগাতেও ছন্দে আছে মাদ্রিদ, আর সেটাই হয়তো সবচেয়ে বড় আশার আলো শাভির জন্য। অতীত পরিসংখ্যান খুব একটা ভাবাচ্ছে না লস ব্লাঙ্কোদের। শেষ 4 দেখাতে কখনোই রিয়ালকে বিপাকে ফেলতে পারেনি মার্সেই। তার উপর আজ জিতলেই যে ইতিহাসের প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে 200তম জয়ের রেকর্ড গড়বে রিয়াল। রেকর্ড আরও একটা হাতছানি দিচ্ছে মাদ্রিদকে। প্রতিপক্ষের জালে আজ 2বার বল পাঠাতে পারলেই 700 গোলের ইতিহাসটাও চলে আসবে বার্নাব্যুতে। ইনজুরি নিয়ে খুব একটা শঙ্কা নেই শাভির। ফার্লান মেন্ডি, এন্ড্রিক্সের পর এবার রুডিগারকেও তিনি পাবেন না। তবে সবচেয়ে বড় সুখবর, এই ম্যাচ দিয়ে ফিরতে যাচ্ছেন জুড বেলিংহাম এবং কামাভিঙ্গা। এই দিনটার জন্যই তো আমি অপেক্ষা করছিলাম। চ্যাম্পিয়ন্স লিগ মানে রিয়েলের জন্য স্পেশাল কিছু। এই ফিলিংসটা আমার জানা আছে। ছেলেরা ভালো ছন্দে আছে, এটা আমার জন্য স্বস্তির। এমবাপ্পে যেভাবে খেলছে এটাই তার স্বাভাবিক খেলা। আমি বাকিদের সঙ্গে তার এই তালমিলটা খুব উপভোগ করছি। জুড এই ম্যাচ দিয়ে ব্যাক করবে, কিন্তু তাকে শুরুতেই রাখবো কিনা সেটা এখনো ভাবিনি। আমরা খুব হাই নোটে টুর্নামেন্টটা শুরু করতে চাই। রাতের আরেক ম্যাচে এলিয়েন্স স্টেডিয়ামে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে মাঠে নামবে ইউভেন্টাস। ইন্টার মিলানকে 4-3 গোলে হারিয়ে রীতিমতো এখন উঠছে তুরিনের বুড়িরা। সিরিয়ার ছন্দ ইউসিএলেও নিয়ে আসতে মুখিয়ে ইগর টিউডর বাহিনী। ইতালিয়ানদের জন্য সুখবর, কোনো ইনজুরি কনসার্ন নেই তাদের স্কোয়াডে। প্রথম একাদশের সবাই আছেন দারুণ ছন্দে। সেন্টার ব্যাক ব্রেমারকে নিয়ে একাদশ সাজানোর পরিকল্পনা যুবদের। সঙ্গে থাকবেন ফেডেরিকো গাত্তি এবং লয়েড কেলি। মাঝমাঠে ম্যানুয়েল লোকাতেল্লি এবং থুরামের উপরই ভরসা টিউডরের। ফরওয়ার্ড লাইনে ডেভিড ভ্লাউভিক এবং ইয়েলডিস তো থাকছেনই। কম যাবে না ডর্টমুন্ডও। জার্মানদের শক্তিশালী রক্ষণের সঙ্গে গোছানো মাঠ বিপদে ফেলতে পারে ইউভেন্টাসকে। তবে বরুসিয়ানদের জন্য চিন্তার কারণ অতীত পরিসংখ্যান। 4 দেখায় এখন পর্যন্ত মাত্র 1বার যুবদের হারাতে পেরেছে ডর্টমুন্ড, আর 3বারই জিতেছে ইউভেন্টাস। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। দীর্ঘমেয়াদী পরিকল্পনার বদলে স্বল্প সময়ের ট্রেনিংয়ের জন্যই অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ ভালো করতে পারেনি, এমন মন্তব্য ম্যানেজার শাহিন হাসানের। ভবিষ্যতে ভালো করতে শুধুমাত্র অনূর্ধ্ব-23 দল নিয়েই বাফুফেকে
আলাদা পরিকল্পনার তাগিদ দিয়েছেন তিনি। পাশাপাশি বয়সের দিকেও দৃষ্টি দেওয়ার প্রয়োজন বলে মনে করেন শাহিন হাসান। অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ বাছাই নিয়ে এবার সম্ভবত সবচেয়ে বেশি সম্ভাবনা দেখেছিল বাংলাদেশ। জাতীয় দলের বেশ কয়েকজন তরুণ ফুটবলার সঙ্গে প্রতিভাবান প্রবাসী। এই দল দেখে অনেকেই হয়ে উঠেছিলেন স্বপ্নবাজ, তারপরও কেন স্বপ্নভঙ্গ। একটি নির্দিষ্ট পরিকল্পনা না থাকায় ফুটবলারদের মাঝে কম্বিনেশনের অভাব ছিল স্পষ্ট। বিচ্ছিন্নভাবে ফুটবলার সংগ্রহ করে 40 দিনের ক্যাম্প তাই যথেষ্ট ছিল না। ভিয়েতনাম ব্যর্থতায় এই বিষয়টি বড় করে দেখছে টিম ম্যানেজমেন্ট। 40 দিন ট্রেনিং করে কি আপনি মনে করতেছেন অনেক বড় কিছু করছেন? তা কিন্তু না, অবশ্য অনেক করছে, এবার ফেডারেশনটা সবচেয়ে বড় কিছু করছে। কিন্তু আমি মনে করি এই 23 যে এজ লেভেল টিমটা, এটার জন্য আলাদা একটা ট্রেনিং সেট করা, আলাদা কোচ দিয়ে পুরো মানে আলাদা একটা ডিপার্টমেন্ট হবে, যেখান থেকে আমার পাইপলাইনটা তৈরি হবে। আজকে এখান থেকে নিচ্ছে, ওখান থেকে নিচ্ছে, বা এই যে ন্যাশনাল টিমের মতো যে রেগুলার ক্যাম্প হচ্ছে না, এভাবে না করে 23 অ্যাটলিস্ট মানে যদি আমরা এরকম পাই যে একটা লং টার্ম চিন্তা করি যে এখন থেকে 2 বছর পরে আমরা একটা কোয়ালিফাই করবো, তাহলে আপনার 2 বছর একটা টিম একসাথে রাখতে হবে। পরবর্তী অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ বাছে এই দলের অনেকেই ঝরে পড়বে বয়সের কারণে। স্বল্প সময়ে ফুটবলারদের মাঝে যতটুকুই বা কম্বিনেশন হয়েছে তার সুফল পাওয়ার সম্ভাবনা নেই সামনের দিনে। তাই বয়স বিবেচনায় পরিকল্পনা সেট করার বিকল্পও নেই। একজন 23 নিতে হবে তা কিন্তু না, আমরা পরিকল্পনা করি যে জাস্ট রেডিমেড এখন নিলাম, গেলাম, আসলাম। আমার মতে যদি আপনি অ্যাকচুয়ালি ফুটবল রেজাল্ট পাইতে চান, আমার যেহেতু 23 এজ লেভেল, তাহলে আমার টার্গেট করতে হবে 20 প্লেয়ার নিতে হবে আমার, যাদের 20 বছর, যাদেরকে আমি 3 বছর খেলা দেবো। এবছর হবে না, পরের বছর হবে, লাস্ট ইয়ারও তো আমি কিছু দিতে পারবো অবশ্যই, যখন আর একসাথে থাকবে একটা জিনিস। অনূর্ধ্ব-23 মোটামুটি জাতীয় দলের ছায়া, তাই প্রশ্ন উঠে এই বাছাই থেকে কতটা সম্ভাবনা তৈরি করতে পারলো বাংলাদেশ। এই টিমটার মধ্যে কিছু কিছু ভালো পোটেনশিয়াল প্লেয়ার আছে, যাদেরকে যদি আমরা সময় দিতে পারি বা রেডি করতে পারি, বা আমাদের যিনি হেড কোচ আছে উনি যদি এদেরকে এখন থেকে মনিটরিং করে এদেরকে বিভিন্ন ক্যাম্পের সাথে রেখে যদি করতে পারে, অবশ্যই ভালো কিছু পাবে। অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ বাছাই নিয়ে দ্রুতই রিপোর্ট জমা দেবে টিম ম্যানেজার। সেখানে উঠে আসা বিষয়গুলো আমলে নিয়ে শিক্ষা নেবে তো বাফুফে। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন জাতীয় দলের অধিনায়ক আফিদা খন্দকার প্রান্তি। ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য এই পুরস্কার পেলেন ক্যাপ্টেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড 2025-এ 12 জন তরুণকে দেওয়া হয় এই অ্যাওয়ার্ড। 12 তরুণকে 5টি ভিন্ন ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হয়, যেখানে জায়গা করে নিয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক। মূলত ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের জন্যই আফিদাকে দেওয়া হয়েছে এই অ্যাওয়ার্ড। প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আফিদার হাতে পুরস্কার তুলে দেন। ক্রীড়া ক্যাটাগরিতে পুরস্কার পান ক্যাপ্টেন। প্রধান উপদেষ্টার কাছ থেকে এই পুরস্কার পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে নিজের প্রতিক্রিয়া জানান আফিদা। সেখানে তিনি উল্লেখ করেন, এই পুরস্কার শুধু আমার নয়, এটি সেই সকল তরুণের যারা সমাজে পরিবর্তন আনার স্বপ্ন দেখে এবং প্রতিদিন নিবেদিত প্রাণ হয়ে কাজ করে যাচ্ছেন। এবার কিশোরগঞ্জের প্রতিভাবান ফুটবলার শফিকুল ইসলাম জিসানের পাশে দাঁড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কটিয়াদিতে জিসানের বাড়িতে গিয়ে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দিয়ে বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক সুযোগ পেলে প্রতিভাবান খেলোয়াড়দের রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করার কথা জানান জাতীয় দলের সাবেক অধিনায়ক। বল নিয়ে সাবলীলভাবে জাগলিং জাতীয় দলের সাবেক অধিনায়কের সামনেও হারাননি মনোবল। ফুটবল নিয়ে জিসানের কারিকুরি দেখে মুগ্ধ সাবজয়ী দলের সদস্য আমিনুল হক। তবে দরিদ্র কৃষক বাবার ঘরে জন্ম নেওয়া জিসানের ফুটবল খেলাটাই হয়ে দাঁড়িয়েছে চ্যালেঞ্জিং। কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয় কিশোরগঞ্জের কটিয়াদির 10 বছর বয়সী শফিকুল ইসলাম জিসানের ফুটবল খেলার ভিডিও, যা চোখ এড়ায়নি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তার নির্দেশে ক্রীড়া সামগ্রী নিয়ে জিসানের বাড়িতে উপস্থিত বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। জিসানের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি খুদে ফুটবলারের দায়িত্ব নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যে নৈপুণ্য আমরা দেখেছি, সেই নৈপুণ্য জিসান ধরে রাখবে এবং তার সকল দায়িত্ব তারেক রহমান, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নিয়েছেন এবং তার পরিবারের দায়িত্ব আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নিয়েছেন এবং আমরা তাকে প্রতি মাসে জিসানের পড়াশোনা এবং খেলাধুলা বাবদ একটি আর্থিক সহযোগিতা প্রতি মাসে আমরা জিসানের কাছে পৌঁছে দিব।
দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা এমন সুবিধাবঞ্চিত ক্ষুদে খেলোয়াড়দের পাশে থাকার কথা জানান বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। আগামী নির্বাচনে আমাদেরকে নির্বাচিত করে সরকার গঠন করার পরে আমরা নতুন করে স্পোর্টস নামে একটি কর্মসূচি হাতে নিয়েছি। সেখানে বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায় থেকে বাংলাদেশের বিভিন্ন স্পোর্টসের যারা প্রতিভাবান খেলোয়াড় রয়েছে তাদেরকে আমরা সংরক্ষণ করে আমরা তাদেরকে বিকেএসপিতে তাদের পড়াশোনা এবং তাদের যে খেলাধুলার সকল দায় দায়িত্ব সরকার বহন করবে। এদিকে সহযোগিতা পাওয়ার পর বড় স্বপ্ন দেখছেন জিসান, একদিন গায়ে জড়াতে চান জাতীয় দলের জার্সি। আমার স্বপ্ন হয় যে বাংলাদেশের জাতীয় দলে আমি খেললে আমি বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে চাই। আমি চাই যে বাংলাদেশের হামদা চৌধুরী আছে, তারপরে মেসি, ম্যারাডোনা, এর মতন আমি হতে চাই। এর আগে চাঁদপুরের ফুটবলার সোহান, উত্তরার রিয়াদ, নারায়ণগঞ্জের দাবারু মুনতাহাকে তারেক রহমানের নির্দেশে সাহায্য করেন আমিনুল হক। ফাহিম ইসলাম, সময় সংবাদ, কিশোরগঞ্জ। ইংল্যান্ডে সফর করা বাংলাদেশ অনূর্ধ্ব 19 ক্রিকেট দলকে অভ্যর্থনা জানিয়েছে লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশন। ইংল্যান্ডে স্বাগতিকদের অনূর্ধ্ব 19 দলের বিপক্ষে একটি 5 ম্যাচের সিরিজ খেলেছে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। বৃষ্টির কারণে 3টি ম্যাচেরই ফলাফল হয়নি। সিরিজ শেষ হয়েছে 1-1 সমতায়। দেশে ফেরার আগে ইয়াং টাইগারদের জন্য বিশেষ এক আয়োজন করে লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশন। সেখানে ক্রিকেটারদের সম্মাননা জানানো হয়। আমার জন্য ফার্স্ট অফ অল যে একটা আয়োজন করছে ইংল্যান্ডে এমন একটা সিরিজ, স্যার যেটা বললো যে আমাদের সামনে ওয়ার্ল্ড কাপ রয়েছে, এশিয়া কাপ রয়েছে, এর জন্য নিজেকে প্রিপেয়ার করা আর এখানের কন্ডিশন, এখানকার ওয়েদার সবকিছু অ্যাডাপ্ট করা আমাদের জন্য ওইটা আর কি সামনে অনেক হেল্পফুল করবে। এটার জন্য আমরা এখানে আমরা ওইভাবে ম্যাচ খেলছি, বাট ড্র হয়েছে, তারপরেও আমরা অনেক শিখতে পারছি। ওদের মধ্যে সুযোগ, ওদের সম্ভাবনা আছে, বাট ভবিষ্যতে যদি আমরা আরো ভালো সুযোগ সুবিধা দিতে পারি, ওরা যদি নিজেদেরকে ধরে রাখতে পারে, তাহলে এদের মধ্যে ওরকম কেমন কেউ হয়ে ওঠার মধ্যে সম্ভাবনা আছে। বাট ইট অল ডিপেন্ডস। বাট আমি আশাবাদী এখান থেকে আমরা ভবিষ্যতে ওই ধরনের খেলার, আমাদের যে লিজেন্ড খেলার যারা ছিলেন তাদের মধ্যে খেলার খুঁজে পাবো। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়ের।